অমাবস্যার গভীর রাতে যখন পুরো গ্রাম নিস্তব্ধ ঘুমে আচ্ছন্ন, তখন হিজলতলির বাঁশঝাড়ের পাশ দিয়ে ভেসে আসে এক করুণ অথচ হাড় হিম করা শব্দ। রুনঝুন রুনঝুন। কার পায়ের শব্দ এটা? কোনো মানুষের নাকি কোনো অশরীরী সত্তার? গ্রামের প্রবীণরা বলেন, নিশিরাতে যে নারী লাল শাড়ি পরে একা ঘুরে বেড়ায়, তার পায়ের দিকে তাকালে নাকি রক্ত হিম হয়ে যায়। কিন্তু সেই নিষেধ অমান্য করেই এক জেলে নিজের অজান্তে ডেকে আনল এক ভয়ঙ্কর অভিশাপ, যে অভিশাপ কেবল তার পিছুই নিল না, বরং তার সাজানো সংসারকে ঠেলে দিল এক অন্ধকারের দিকে। সেই লাল শাড়ি পরা নারীটি কি আসলে মানুষ ছিল নাকি অন্য কিছু? আর কেনই বা মাছগুলো ছিল অর্ধেক খাওয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জেলে যা দেখল তা শুনলে আপনার রাতের ঘুম হারাম হতে বাধ্য। গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। পদ্মা নদীর অববাহিকায় ছোট্ট একটি গ্রাম, নাম তার হিজলতলি। গ্রামের অধিকাংশ মানুষই জেলে বা কৃষক। দিনের বেলা গ্রামটি কর্মচঞ্চল থাকলেও সূর্য ডোবার সাথে সাথে এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে পুরো এলাকাকে। বিশেষ করে গ্রামের শেষ প্রান্তে, যেখানে পুরনো শ্মশান আর বিশাল এক বটগাছ দাঁড়িয়ে আছে, সেদিকে সন্ধ্যার পর কেউ পা বাড়াতে সাহস করে না। গ্রামের মানুষের মুখে মুখে বহুদিন ধরেই একটি কথা প্রচলিত আছে, গভীর রাতে নাকি গ্রামের মেঠো পথ ধরে কেউ হেঁটে যায়, তার পায়ে থাকে নূপুর। সেই নূপুরের শব্দে গ্রামের কুকুরগুলোও ভয়ে ডাকতে ভুলে যায়। বাতাসের শব্দ থামিয়ে দিয়ে কেবল ওই ছনছন আওয়াজটি ভেসে বেড়ায় এই মাথা থেকে ও মাথায়। হরিপদ এই গ্রামেরই এক সাধারণ জেলে। নদীতে মাছ ধরে যা রোজগার হয় তা দিয়েই কোনো মতে চলে তার 3 জনের সংসার। স্ত্রী সুমিত্রা আর 10 বছরের মেয়ে ময়না। ময়না হরিপদর কলিজার টুকরো। অভাবের সংসারে মেয়েকে ভালো কিছু খাওয়াতে বা পড়াতে পারে না, এই দুঃখ হরিপদর মনে সবসময় কাঁটার মতো বিঁধে থাকে। সেদিন ছিল বৃহস্পতিবার। আকাশটা সকাল থেকেই গুমোট হয়েছিল। হরিপদ বিকেলের দিকে জাল আর লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল নদীর দিকে। বর্ষাকাল, তাই নদীতে ইলিশের আনাগড়া বেড়েছে। রাতে মাছ ধরলে ভালো দাম পাওয়া যাবে, এই আশায় সে ডিঙি নৌকাটি নিয়ে মাঝ নদীতে চলে গেল। রাত তখন প্রায় 12টা। চারপাশ খুটখুটে অন্ধকার, কেবল দূরে গ্রামের মিটমিটে আলো আর আকাশে মেঘের আড়ালে লুকোচুরি খেলা চাঁদের সামান্য কিরণ। হরিপদ জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় তার নজরে পড়ল নদীর ঘাটের কাছে কাদা ও বালির স্তূপের উপর চকচকে কিছু একটা পড়ে আছে। কৌতূহল বশত সে নৌকাটি ঘাটের কাছে ভিড়ল। লণ্ঠনটা উঁচিয়ে ধরতেই তার চোখ ধাঁধিয়ে গেল। বালির উপর পড়ে আছে একটি কারুকার্য মণ্ডিত নূপুর। দেখেই বোঝা যায় অনেক পুরনো আমলের, সম্ভবত রূপোর তৈরি, কিন্তু অদ্ভুত এক লালচে আভা বের হচ্ছে সেটা থেকে। হরিপদ আশেপাশে তাকালো। এই গভীর রাতে এখানে কার নূপুর পড়ে থাকবে? সে ভাবল, হয়তো কোনো ধনী বাড়ির মেয়ে বা বউ দুপুরে গোসল করতে এসে হারিয়ে ফেলেছে। কিন্তু মনের ভেতর এক অজানা ভয় খচখচ করতে লাগল। তবুও অভাবের তাড়না আর মেয়ের মুখের হাসির কথা ভেবে সে ভয়কে জয় করল। সে নূপুরটি তুলে নিল। হাতে নিতেই মনে হলো বরফের মতো ঠান্ডা। সে গামছায় নূপুরটি পেঁচিয়ে কোমরে গুজে রাখল। সেই রাতে আর মাছ ধরা হলো না। মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে বাড়ি ফিরে এলো। স্ত্রী আর মেয়ে তখন ঘুমে। হরিপদ সন্তর্পণে ঘরে ঢুকে নূপুরটি ভালো করে ধুয়ে পরিষ্কার করল। লণ্ঠনের আলোতে যেন নূপুরটি জীবন্ত হয়ে উঠল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে ময়নাকে নূপুরটি দিল। বাবার কাছ থেকে এমন সুন্দর উপহার পেয়ে ময়নার খুশি আর ধরে না। সে তখনই তার বাম পায়ে নূপুরটি পরে নিল। অদ্ভুত ব্যাপার হলো, নূপুরটি যেন ময়নার পায়ের মাপেই তৈরি ছিল, একটুও ঢিলে বা টাইট হলো না। সমস্যা শুরু হলো সেই রাত থেকেই। হরিপদ সেদিনও রাতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ময়না তখন গভীর ঘুমে, তার পায়ে সেই নূপুর। হরিপদ বাড়ি থেকে বেরিয়ে গ্রামের সরু রাস্তা ধরে নদীর দিকে এগোচ্ছিল। হঠাৎ তার কানে এলো সেই পরিচিত শব্দ, রুনঝুন রুনঝুন। শব্দটা যেন তার খুব কাছেই। হরিপদ থমকে দাঁড়ালো। তার বুকের ভেতরটা ধক করে উঠল। এই শব্দ তো তার মেয়ের পায়ের নূপুরের মতো। কিন্তু ময়না তো বাড়িতে ঘুমোচ্ছে। তাহলে কি সুমিত্রা? না, সুমিত্রা তো নূপুর পরে না। হরিপদ লণ্ঠনটা একটু উঁচিয়ে ধরল। সামনের কুয়াশাজন্য রাস্তায় আবছা একটা অবয়ব দেখা যাচ্ছে। লাল শাড়ি পরা এক নারী ধীর পায়ে হেঁটে যাচ্ছে।
তার দীর্ঘ খোলা চুল পিঠ বেয়ে কোমর পর্যন্ত নেমে এসেছে। হাঁটার ভঙ্গিটা বড়ই অদ্ভুত, যেন মাটির উপর ভেসে ভেসে যাচ্ছে। হরিপদর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ডাকতে চাইল, কে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। মেয়েটি গ্রামের শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। হরিপদর মনে হলো মেয়েটি হয়তো পথ হারিয়েছে বা কোনো বিপদে পড়েছে। সে সাহস সঞ্চয় করে মেয়েটির পিছু নিল। কিছু দূর যাওয়ার পর একটা বাঁশঝাড়ের নিচে মেয়েটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। হরিপদ থমকে দাঁড়াল। বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মেয়েটি ঘাড় না ঘুরিয়েই অদ্ভুত এক যান্ত্রিক শব্দ করতে শুরু করল, যেন হাড় ভাঙার শব্দ। কর্মর, কর্মর। হরিপদর চোখের সামনে এক অবিশ্বাস্য দৃশ্য ভেসে উঠল। লাল শাড়ি পরা সেই সুঠাম দেহটি ধীরে ধীরে কুঁকড়ে যেতে লাগল। হাত পাগুলো বেঁকে অদ্ভুত আকৃতি ধারণ করল। মুহূর্তের মধ্যে সেই সুন্দরী নারীটি মাটিতে লুটিয়ে পড়ল এবং একটি কালো লোমশী কুকুরে পরিণত হল। কুকুরটির চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে হরিপদর দিকে তাকিয়ে একবার কর্কশ্বরে ঘেউ করে উঠল, যা কোনো সাধারণ কুকুরের ডাক নয়, যেন পাতাল থেকে উঠে আসা কোনো দানবের চিৎকার। হরিপদর হাত থেকে লণ্ঠনটি পড়ে নিভে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে পিছু হটল। মনের ভুল, সব মনের ভুল। বিড়বিড় করতে করতে সে উল্টো দিকে দৌড় দিল। কিন্তু তার গন্তব্য ছিল নদী, তাই সে নদীর পাড়ের পথ ধরল। কিছু দূর যাওয়ার পর সে একটু দম নেওয়ার জন্য দাঁড়ালো। সামনেই গ্রামের এক পরিত্যক্ত পোড়া বাড়ি। ছাদটা টিনের, কিন্তু মরচে ধরে গেছে। হরিপদর দৃষ্টি হঠাৎ সেই চালের উপর পড়ল। তার রক্ত হিম হয়ে গেল। সেই লাল শাড়ি পরা মেয়েটি, একটু আগেই যাকে সে কুকুরে পরিণত হতে দেখেছিল, সে এখন দিব্যি সেই টিনের চালের উপর বসে আছে। তার হাতে একটি হাড়ের চিরুনি। সে একমনে তার বিশাল লম্বা চুল আঁচড়াচ্ছে। চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার হাসির শব্দ হরিপদর কানে বিষের মতো ঢুকল। খিক খিক করে হাসছে, আর চুল আঁচড়ানোর সাথে সাথে আগুনের ফুলকি ঝরছে। হরিপদ আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে দৌড় দিল নদীর ঘাটের দিকে। কোনো মতে নৌকায় উঠে সে বাঁধন খুলে দিল। নদীর মাঝখানে না যাওয়া পর্যন্ত তার শান্তি নেই। সে পাগলের মতো বৈঠা বাইতে লাগল। মাঝ নদীতে গিয়ে সে একটু শান্ত হলো, কিন্তু তার মনে হলো বিপদ এখনও কাটেনি। জীবিকার তাগিদে অথবা ভয় কাটানোর জন্য সে জাল ফেলল পানিতে। জালের দড়ি হাতে ধরে সে বসে রইল। তার শরীর তখন ঘামছে। কিছুক্ষণ পর জালের দড়িতে টান পড়ল, বেশ ভারী টান। হরিপদর অভিজ্ঞ হাত বুঝল বড় কোনো মাছ আটকে পড়েছে। সে সাবধানে জালটা টেনে তুলতে লাগল। জালের ভেতর চকচক করছে রূপালী ইলিশ আর বড় বড় রুই মাছ। হরিপদর মুখে সামান্য হাসি ফুটল। হয়তো এই মাছ বিক্রি করে সে তার মেয়ের জন্য ভালো কিছু করতে পারবে। কিন্তু লণ্ঠনটা জেলে যখন সেই মাছগুলো ভালো করে দেখল, তার আত্মা কেঁপে উঠল। জাল ভর্তি মাছ, কিন্তু প্রতিটি মাছের শরীর অদ্ভুতভাবে ক্ষতবিক্ষত, যেন কেউ বা কোনো প্রাণী সেগুলোকে পানির নিচেই জ্যান্ত চিবিয়ে খেয়েছে। কোনোটার পেটের একাংশ নেই, কোনোটার মাথা নেই, আর ক্ষতস্থানগুলো থেকে কালচে রক্ত বেরোচ্ছে। সাধারণ কোনো মাছ বা প্রাণী এভাবে খায় না। এটা নিশ্চিত কোনো অশুভ শক্তির কাজ। কিন্তু হরিপদর ঘরে চাল নেই। এই নষ্ট মাছ ফেলে দিলে কাল তার পরিবার না খেয়ে থাকবে। সে মনের মধ্যে কুযুক্তি দিল, হয়তো ভোদর বা কুমিরে কামড় দিয়েছে, ভালো অংশগুলো কেটে রান্না করা যাবে। ভোরের আলো ফোটার আগেই সে মাছগুলো নিয়ে বাড়ি ফিরল। সে সুমিত্রাকে কিছুই বলল না রাতের ঘটনার কথা। সুমিত্রা মাছ দেখে খুশি হল, কিন্তু মাছের অবস্থা দেখে সেও নাক ছিটকাল। হরিপদ ধমক দিয়ে বলল, জলের পোকামাকড়ে কামড় দিছে, ও কিছু না, ভালো করে ধুয়ে রাধো। দুপুরে সেই মাছ রান্না হলো। ময়না খুব মজা করে খেল। হরিপদ নিজেও খেল, যদিও তার গলার নিচ দিয়ে খাবার নামছিল না। খাওয়ার পর ময়না তার সেই নতুন নুপুর পরা পায়ে উঠানে খেলা করতে গেল। বিকেল গড়াতেই শুরু হলো আসল বিপর্যয়। হঠাৎ ময়না উঠানের মাঝখানে পড়ে গিয়ে চিৎকার করতে শুরু করল। সুমিত্রা দৌড়ে গেল। হরিপদ জাল বুনছিল, সেও ছুটে গেল। ময়নার শরীর আগুনের মতো পুড়ে যাচ্ছে জ্বরে। সে প্রলাপ বকতে শুরু করল। তার চোখ দুটো মুলটে গেছে, সাদা অংশ বেরিয়ে আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার বাম পা, যেখানে সেই নুপুরটি পরানো, সেটি ধীরে ধীরে নীল হতে শুরু করেছে। হরিপদ ময়নাকে কোলে তুলে নিল। ময়না তখন মানুষের ভাষায় কথা বলছে না,
তার গলা দিয়ে বেরোচ্ছে সেই রাতে শোনা কুকুরের গোঙানির মতো শব্দ। মাঝে মাঝে সে হিসহিস করে উঠছে। গ্রামের ওঝাকে খবর দেওয়া হলো। ওঝা এসে ময়নার দিকে তাকিয়েই ভয়ে পিছিয়ে গেলেন। তিনি বললেন, হরিপদ, তুই ঘরে কি সর্বনাশা জিনিস এনেছিস? তোর মেয়ের ওপর শ্মশানের পিশাচিনীর নজর পড়েছে। হরিপদর মনে পড়ে গেল সেই নূপুরের কথা। সে চিৎকার করে বলল, আমি এক্ষুনি ওই নূপুর খুলে ফেলছি। সে ময়নার পা থেকে নূপুরটা খোলার চেষ্টা করল, কিন্তু ওমা, নূপুরটা যেন চামড়ার সাথে মিশে গেছে। কোনো হুক বা আংটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে ওটা ময়নার হাড়ের সাথেই গুজিয়ে উঠেছে। যতবার সে টানাটানি করে, ময়নার যন্ত্রণায় কুকুরের মতো চিৎকার করে ওঠে। রাত যত বাড়তে লাগল, ময়নার অবস্থাও খারাপ হতে লাগল। তার সারা শরীরে কালচে দাগ ফুটে উঠল, ঠিক যেমনটা সেই মাছগুলোর গায়ে ছিল। হরিপদ বুঝল, ওই মাছগুলো সাধারণ ছিল না। ওই পিশাচিনী ওগুলো ছুঁয়ে দিয়েছিল, আর সেই বিষাক্ত খাবার খেয়েই তার মেয়ে আজ মৃত্যুর দুয়ারে। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। টিনের চালে বৃষ্টির শব্দ, আর সাথে সেই হাড় হিম করা নূপুরের আওয়াজ। রুঞ্ঝন, রুঞ্ঝন। শব্দটা ঘরের চারপাশ ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে কেউ একজন ঘরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে। হরিপদর মাথায় তখন রক্ত উঠে গেছে। সে রান্নাঘর থেকে বটি নিয়ে এলো। সুমিত্রা তাকে জড়িয়ে ধরে কাঁদল। তুমি কি করছো? হরিপদ বলল, আমার মেয়ের জান বাঁচাতে হলে এই অভিশাপ দূর করতে হবে। সে নূপুরটা কাটার জন্য বটি চালালো, কিন্তু আশ্চর্যের বিষয়, লোহার বটি নূপুরে লাগতেই ভেঙে দুই টুকরো হয়ে গেল, অথচ নূপুরের একটা আঁচড়ও আঁচ লাগল না। হরিপদ বুঝল, গায়ের জোরে এটা হবে না। যার জিনিস তাকেই ফেরত দিতে হবে। সে ময়নাকে কোলে তুলে নিল। সুমিত্রা বাধা দিতে এলো, কিন্তু হরিপদ শুনল না। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে সে মেয়েকে নিয়ে ছুটল নদীর ঘাটের দিকে। রাস্তায় সেই লাল শাড়ি পরা ছায়া বারবার তার পথ আটকানোর চেষ্টা করছে, কখনো বিশাল কুকুরের রূপ ধরে, কখনো বা কঙ্কালসার হাত বাড়িয়ে। কিন্তু হরিপদর আজ আর কোনো ভয় নেই। তার মনে শুধু একটাই চিন্তা, মেয়েকে বাঁচাতে হবে। সে বিড়বিড় করে ঈশ্বরের নাম জপতে জপতে দৌড়াতে লাগল। নদীর ঘাটে পৌঁছে সে দেখল নদী উত্তাল, ঢেউগুলো ফুঁসছে। হরিপদ ময়নাকে ঘাটের শান বাঁধানো মেঝেতে শুইয়ে দিল। তারপর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তোর জিনিস তুই নিয়ে যা, আমার মেয়েকে মুক্তি দে। সে আবার নূপুরটা ধরে টানাটানি শুরু করল। এবার নূপুরটা একটু নড়ল। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় হরিপদ দেখল নদীর পানির ওপর দিয়ে হেঁটে আসছে সেই লাল শাড়ি পরা নারী। তার মুখটা বিভৎস, পচে গলে যাওয়া মাংসের মতো। সে হাত বাড়িয়ে আছে নূপুরটার দিকে। হরিপদ সর্বশক্তি দিয়ে নূপুরটা ধরে হ্যাঁচকা টান দিল। ময়নার পা কেটে রক্ত বেরোল, কিন্তু নূপুরটা খুলে এলো হরিপদর হাতে। সে এক মুহূর্ত দেরি না করে নূপুরটা ছুঁড়ে মারল সেই এগিয়ে আসা ছায়ার দিকে। নূপুরটা ওই ছায়ার গায়ে লাগতেই এক বিকট চিৎকার শোনা গেল। মনে হলো হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠল। ছায়াটি নূপুর সহ দাউ দাউ করে জ্বলে উঠল এবং নদীর কালো জলে মিলিয়ে গেল। সাথে সাথে ঝড় থেমে গেল। নদীর জল শান্ত হয়ে এলো। হরিপদ ফিরে তাকালো ময়নার দিকে। ময়না চোখ মেলে তাকিয়েছে। তার জ্বর নেই, নীল দাগগুলো মিলিয়ে যাচ্ছে। সে অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা এখানে কেন? খুব শীত করছে তো। হরিপদ মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে জানে আজকের রাতটা সে কোনো দিন ভুলবে না। সে শপথ করল, আর কোনো দিন লোভের বশবর্তী হয়ে অচেনা কোনো জিনিস ঘরে তুলবে না। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল নদীর ঘাটে একটা পোড়া দাগ। আর হরিপদর জালে ধরা পড়া মাছগুলো সে আর বাজারে নেয়নি, সব গর্ত করে পুঁতে ফেলেছে। হিজলতলি গ্রামে আর কোনো দিন সেই নূপুরের শব্দ শোনা যায়নি। কিন্তু এখনও অমাবস্যার রাতে জেলেরা যখন মাছ ধরতে যায়, তারা ভুলেও ওই ঘাটের দিকে তাকায় না। কে জানে, হয়তো অভিশাপ এখনও জলের নিচে অপেক্ষা করছে কোনো নতুন শিকারের জন্য। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত। পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করুন। ধন্যবাদ।